আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন কেন অবৈধ নয় এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই রুল জারি করেন। রায়ের ফলে এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এর আগে গতকাল দুটি রিটের উপর একই বেঞ্চে শুনানি হয়। এর আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন দুই আইনজীবী। আদালতে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, হাইকোর্টে দেয়া রুলের বিষয়ে পক্ষে বিপক্ষের আইনজীবীরা কি বলছে জানাবেন। মালিহায় একটা বিষয় স্পষ্ট হয়েছে যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের যে অধ্যাদেশ এটার উপর রুল জারি করেছে। এই রুলের ফলে এখন কিন্তু সংসদ চাইলেই এই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারবে না রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এখানে রিটকারীদের পক্ষের আইনজীবী যেটা বলছেন যে সংবিধানের কোথাও কিন্তু গণভোটের বিধান নেই এবং রাষ্ট্রপতি এ ধরনের অধ্যাদেশ জারি করতে পারেন না গণভোটের, এবং জুলাই সনদ যে বাস্তবায়নের যে অধ্যাদেশ সেটাও তিনি পারেন না সংবিধান অনুযায়ী। এবং একটা সরকারকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। সংবিধানে বসে আর সংসদে বসে সংসদ সদস্যরা মিলেমিশে যেটা দেশের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, জনগণের জন্য ভালো সেই ধরনের আইন তারা প্রণয়ন করতে পারে। তারাই হচ্ছে আইন প্রণেতা। সেই সব বিষয় তারা উল্লেখ করেছেন। অপরদিকে আপনার জামাতের আইনজীবী শিশির মনির বলেছেন যে কথা বলা হচ্ছে যে জুলাই সনদ বা গণভোটের বিধান সংবিধানে নেই, তাহলে কোন সংবিধানের আলোকে এই নির্বাচনটা হয়েছে? কারণ সংবিধানে তো এই নির্বাচনটা হওয়ার কথা নয়, আরও পরে হওয়ার কথা ছিল। এইটার আবার ব্যাখ্যা দিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবীরা যে জুলাই অভ্যুত্থানের পর সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে আপিল বিভাগের মতামত নিয়ে কিন্তু রাষ্ট্রপতি এই অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। তাহলে এই অন্তর্বর্তী সরকার কিন্তু বৈধ। সেই অন্তর্বর্তী সরকার যে নির্বাচনটি করেছে এই নির্বাচনটি বৈধ, কিন্তু গণভোট সংবিধানে নেই এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টিও কিন্তু সংবিধানে নেই। কাজে এটা হতে পারে না। সব কিছু শুনে রুল দিয়েছেন। এখন আসলে রুল কিন্তু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলা যাবে না যে এই রুলটি অ্যাবসোলিউট থাকবে, অর্থাৎ সঠিক থাকবে বা কার্যকর হবে। এমনও হতে পারে যে রুলটি অকার্যকর হতে পারে, রুলটি খারিজ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন করতে হবে। আর যদি এই রুলটা যদি নিষ্পত্তি হয় এবং অ্যাবসোলিউট করে কার্যকর হয়, তাহলে কিন্তু আবার গণভোট আর কার্যকারিতা পাবে না এবং জুলাই জাতীয় সনদও কিন্তু আর কার্যকারিতা থাকলো না। শিশির মনির বলেছেন যে এটা নিজের পায়ে নিজে কোরাল দেওয়ার মতো হয়েছে। কালকে কিন্তু তিনি আরেকটি কথা বলেছিলেন যে এটার কনসিকুয়েন্স, অর্থাৎ এই ঘটনা প্রবাহের পরে কি ঘটবে সেটাও কিন্তু একটা বিষয় বিবেচনা করেই কিন্তু আদালতকে আদেশ নির্দেশ দেওয়া উচিত হবে। কিন্তু আমরা আজকে কিন্তু দেখলাম যে স্পষ্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আসলে রিটের পক্ষেই কিন্তু রুলটি দিয়েছে যে কেন জুলাই সনদ এবং গণভোটের যে এটা বাতিল করা হবে না এই মর্মে কিন্তু রুল দিয়েছেন। এখন দেখা যাক, শুনানি অনেক হবে এবং 12ই মার্চে কিন্তু সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংসদ অধিবেশন শুরুর পরে 30 দিনের মধ্যে কিন্তু 133টি যে অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রপতি সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে। না হলে কিন্তু 30 দিনের পর কিন্তু আইন অনুযায়ী সেগুলি কিন্তু আর কার্যকারিতা থাকবে না। এখন দেখা যাক, সময়ই বলে দিবে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। জানছিলাম জুলাই সনদ নিয়ে হাইকোর্টের রুলের খবর। চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে গেল 4 দিনে 147টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যে কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স, গালফ এয়ার, ফ্লাই দুবাই, কুয়েত এয়ার ও জাজিরা এয়ারলাইন্স। বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত একাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো। তবে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা ও দুবাই রুট ছাড়া অন্যান্য গন্তব্যে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নাহিদ, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের সম্পর্কে আজকে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। মালিহা, মোট 38টি ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়েছে। তো এই সমীকরণ দাঁড়িয়েছে 147টি। এই গত 4 দিন ধরে 147টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে যেসব ফ্লাইট বাতিল হয়েছে সেসব ফ্লাইট দ্রুত চালু করার জন্য, সেই সব রুটে দ্রুত এখান থেকে যাত্রী পাঠানোর জন্য তারা ব্যবস্থা নিচ্ছে। তো রিশিডিউল তারা চালু করছে। তারা বলছিলেন যে সংযুক্ত আরব আমিরাতের যে ঘটনাটি ঘটেছে সেখানেও 12টি ফ্লাইট ইতিমধ্যে বাতিল করা হয়েছে। তো সৌদি আরবগামী যেসব ফ্লাইট যাচ্ছে যেসব রুট, যেমন কাতার হয়ে যেসব সৌদি আরবগামী যেসব ফ্লাইট ঢুকছে সেসব রুটেও কিন্তু অনেকটাই ফ্লাইট বাতিল করা হয়েছে। তো এইসব নিয়েই 38টি ফ্লাইট আজকে সকাল থেকে বাতিল হয়েছে এখন পর্যন্ত। যেসব যাত্রীরা এয়ারপোর্টে এসেছেন অনেকেই তাদের গন্তব্যে ছুটে যাওয়ার জন্য এখানে এসেছেন। তারা বুঝতে পেরেছিলেন যে আজকে তারা হটলাইনের মাধ্যমে তারা অনেকেই যোগাযোগ করে এসেছেন যে আজকে তাদের ফ্লাইট এখান থেকে চলে যাবে, ছেড়ে যাবে। তবে সেটিও অনেকটাই তাদের জন্য তাদের জন্য অনেকটাই অস্বস্তিকরই হয়েছে। কারণ এই যে বারবার এখানে আসা যাওয়া, তাদের এই 3 দিন ধরে অনেকেই বলছিলেন তাদের অনেকের ভিসার মেয়াদও প্রায় শেষ হওয়ার পথে। তো সব কিছু মিলিয়ে তাদের এই যে বারবার ফ্লাইট ক্যান্সেল হওয়া, সেগুলো আবার এই যে রিশিডিউল করা, সেখান থেকে আবার তাদেরকে ব্যাক করে বাসায় পাঠানো, সব কিছু নিয়েই তারা অনেকটাই দুর্ভোগে ভুগছেন, এটি এখানে সাধারণ যাত্রীরা বলছেন। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। মালিহা, জানছিলাম ফ্লাইটের খবর। সম্পূর্ণ শেষ হওয়ার 2 বছর পেরিয়ে গেলেও দেশের বৃহত্তম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল এখন শুধুই লোকসানি প্রকল্প। অত্যাধুনিক যন্ত্রপাতির অনেকগুলোই মেয়াদ শেষ হবার পথে। নির্মাতা জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টার্মিনাল পরিচালনা, রাজস্ব ভাগাভাগি সহ নানা জটিলতায় আটকে আছে উদ্বোধন। টার্মিনাল নিয়ে 4,000 কোটি টাকার দুর্নীতির মামলার এখনও সুরাহা হয়নি। নিয়ামুল আজিজ সাদেকের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। বিশ্বের শীর্ষে থাকা সিঙ্গাপুরের চাঙ্গির আদলে 2,30,000 বর্গ কিলোমিটার আয়তনের এই টার্মিনালে 115টি চেক ইন, বহির্গমন বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশনে অত্যাধুনিক সব যন্ত্রপাতি আনা হয়েছে আরও 7 বছর আগে। যে 3rd টার্মিনাল ইনশাল্লাহ যদি কাম আপ করে তখন দেখবেন যে আপনার সেখানে আমার যাত্রী সংখ্যা, বিমানের সংখ্যা আরও বেড়ে যাবে। এর জন্য বড় একটা প্রজেক্টের মাধ্যমে আরও কিছু রানওয়ে পরিষ্কার করার জন্য, দ্রুত রানওয়ে ক্লিয়ার করার জন্য আরও কিছু ট্যাক্স ট্রেকও অ্যাড করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, যেটি বাংলাদেশের অন্যতম একটি সাইনবোর্ড, যেটি উদ্বোধন হওয়ার কথা ছিল এবছরেই, কিন্তু নানা ধরনের জটিলতায় সেটি কবে আলোর মুখ দেখবে তা এখনও বোঝা যাচ্ছে না। বাংলাদেশের এই যে 3য় টার্মিনাল, যেখানে রানওয়ে হওয়ার কথা ছিল, সেটিও কিন্তু এখানে হচ্ছে না। যে কারণে এটি দিয়ে কতটুকু লাভজনক করা যাবে কিংবা বাংলাদেশ সরকার কতটুকু লাভ করতে পারবে তা নিয়েও কিন্তু সংশয় আছে। 2024 সালে টার্মিনাল চালু হওয়ার কথা থাকলেও নির্মাতা জাপানি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি না হওয়া, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তও ঝুলে আছে। আধুনিক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়ছে। কোনো কোনো যন্ত্রের মেয়াদ পার হয়ে গেলেও পরিচালনা ও ওয়ারেন্টি সনদও গ্রহণ করা হয়নি। তাই এত বড় টার্মিনালের পেছনে প্রতিদিন গচ্চা দিতে হচ্ছে 7 লাখ টাকার মতো। অর্থনীতিকে ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে, তো এইগুলো একটা ইম্প্যাক্ট আছে। তো ওইটার খেসারত দিতে হচ্ছে যদি পিছিয়ে যায়। দ্বিতীয়ত হলো যে ইকুইপমেন্টগুলো যেগুলো লাগানো হয়েছে এগুলোর একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে, ডিফেক্ট লায়াবিলিটিস পিরিয়ড আছে। একে তো কাজের পরিসরের জন্য ম্যান আওয়ারও বেড়ে যায়। যদি আমি কাজটাকে ডিলে করে ফেলি তখন অতিরিক্ত সময়ের জন্য আমাকে খরচ দিতে হয় কন্ট্রাক্টরকে। অনুসন্ধানে নিম্নমানের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের তথ্য পায় দুর্নীতি দমন কমিশন। সয়েল টেস্ট,
নকশা পরিবর্তন করে 4,000 কোটি টাকার আত্মসাতের বিষয়টিও টার্মিনাল চালুর ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা। আমার তো ইনকামটা বন্ধ হয়ে আছে। আমার যেখানে 2024-এর দিকে আমার এটা উদ্বোধন হতো, আজকে 2026-এর মাঝামাঝি চলে আসছি, এখনও আমার এটার উদ্বোধন হয়নি। প্রায় 2 বছরে যে আমার আর্থিক ক্ষতি, তারপরে এটা আমরা একটা এটা জাইকা লোনের প্রজেক্ট, আমাকে তো লোনের টাকা পেমেন্ট করতে হবে প্রতি বছর প্রায় 1200 কোটি টাকা, 1000 থেকে 1200 কোটি টাকা পেমেন্ট করতে হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এই টার্মিনাল খুলে দিতে প্রয়োজনীয় নির্দেশনা দিলেও জাপানি প্রতিষ্ঠানের দেনা 500 কোটি টাকা শোধ করে দক্ষ জনবল নিয়োগ না দিলে এই বছরও টার্মিনাল খোলা কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে ট্রেনের টিকিট কেনায় ভোগান্তি এড়াতে সব টিকিট অনলাইনে বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল 8টা থেকে ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী 3 মার্চ পাওয়া যাবে 13 মার্চের টিকিট, 4 মার্চ বিক্রি হবে 14 মার্চের টিকিট এবং 5 মার্চ মিলবে 15 মার্চের টিকিট। একইভাবে 16 মার্চের টিকিট 6 মার্চ, 17 মার্চের টিকিট 7 মার্চ, 18 মার্চের টিকিট 8 মার্চ এবং 19 মার্চের টিকিট 9 মার্চ অনলাইনে পাওয়া যাবে। রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকেই যাত্রীরা ঘরে বসে টিকিট কিনতে পারবেন। এবারের ঈদযাত্রায় একজন যাত্রী সর্বোচ্চ একটি এনআইডি ব্যবহার করে একবারই টিকিট কিনতে পারবেন। একটি লেনদেনে সর্বোচ্চ 4টি আসন সংগ্রহ করতে পারবে। তবে কেনা টিকিট কোনোভাবেই ফেরত দেওয়ার সুযোগ থাকছে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুষ্ক মৌসুমের শুরু থেকেই পানিশূন্য নীলফামারীর তিস্তা নদী। পানির অভাবে কৃষকদের চাষাবাদে খরচ যেমন বেড়েছে তেমনি কমছে আবাদ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্পের কাজ চললেও মাঠে মিলছে না সেচের পানি। নীলফামারী থেকে ইয়াসিন মোহাম্মদ শিথুনের পাঠানো রিপোর্ট। 766 কিলোমিটার দীর্ঘ প্রধান ও শাখা খাল ছড়িয়ে আছে নীলফামারী, রংপুর, দিনাজপুরের 12 উপজেলায়। 1990 সালে এই খাল খনন প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল উত্তরাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমিতে সেচ দিতে। দীর্ঘদিন ধরে এই খালের সংস্কার আর সম্প্রসারণ কাজ চলছে, তবে চাষাবাদের জমিতে খালের মাধ্যমে আজও পৌঁছায়নি তিস্তার পানি। কৃষকরা বলছেন চাষাবাদের জমিতে পর্যাপ্ত পানি না পাওয়ায় আবাদ কমেছে। যতটুকু চাষাবাদ হয় তার সেচ প্রকল্পেও ব্যয় বেড়েছে কয়েক গুণ, ফলে হতাশায় সাধারণ চাষিরা। খালি প্রতিদিনে খালি মাপযোগ আছে আর কাজ আছে, কিন্তু ক্যালেন্ডার কোনো পানি এসেছে না। কোটি কোটি টাকা খরচ করছে, এখন তো খরচ করি কোনো লাভ নাই, পানি তো নাই। নেতার ঘর আসি কয় যে ভোট দাও আমরা এবার পানি আনি দেবো, কোনো নেতাও পানি আনি দিতে পারে না। যে টাকা বরাদ্দ করে খরচ করছে সেই হিসেবে আমাদের একটু পানি দেয়, আমাদের কৃষকরা উপকৃত হই। উজানে ভারতের গজলডোবা ব্যারেজ দিয়ে পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ অংশে প্রবাহ কমে গেছে, ফলে প্রভাব পড়েছে পুরো সেচ ব্যবস্থায়। অথচ ভিন্ন কথা বলছেন নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পানির চাহিদাটা মেনলি আমাদের এই অঞ্চলে আমি বেশি দেখতে পাই। আমাদের যেসব ক্যানেলে আমাদের পানির চাহিদা আমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সাথে সাথে সেগুলো আমরা পূরণ করছি। হয়তোবা এটা যেহেতু গ্র্যাভিটেশনাল ফ্লোতে আজকে চাহিদা দিলে হয়তোবা আমাদের কালকে বা পরশু দিন আমরা ওই লেভেলে যেতে পারছি। এই অংশটাই শুধু আমাদের ঘাটতি হচ্ছে। কেবল অবকাঠামো উন্নয়ন নয়, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং বর্ষায় পানি সংরক্ষণের উদ্যোগ নেয়ার মত বিশেষজ্ঞদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টা দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।